দর্শক আমন্ত্রণ, আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ। আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক, সারা বিশ্বব্যাপী করোনা মহামারীর কাছে যখন এক প্রকারের জিম্মি হয়ে পড়েছে পুরো পৃথিবীর অর্থনীতি, সেই সময়ে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারেও কিন্তু এর প্রভাব পড়েছে। স্বাভাবিকভাবে বাংলাদেশের পুঁজিবাজারের প্রভাব পড়েছে। বিশেষ করে এই সপ্তাহে সরকারের দেয়া লকডাউনে প্রথম দিনেই কিন্তু পুঁজিবাজারের সূচক পতন হয়েছিল প্রায় রেকর্ড পরিমাণ 182 পয়েন্ট ঢাকার বাজারে পতন হয়েছিল। তবে আসার কথা তার পরের 3 দিন আবার বিনিয়োগকারীদের মধ্যে এক প্রকার নিরাশা কেটে যাওয়ার ফলে, অর্থাৎ শেয়ারের যে ভবিষ্যৎ রয়েছে এবং এটি ঘুরে দাঁড়াতে পারে সেই প্রত্যাশায় কিন্তু বিনিয়োগকারীরা আসলে কেনা বাড়িয়ে দেন। এর ফলশ্রুতিতে কিন্তু প্রায় 200 পয়েন্টের উপরে সূচক বেড়ে যায় পরের 3 দিনে। সব মিলিয়ে কেমন যাচ্ছে? তবে গতকালকে আমরা দেখেছি ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন বেঁধে দেয়া দর, যেটি গত 1 বছর আগে নির্ধারণ করা হয়েছিল, সেটি তুলে দেয়া, অর্থাৎ অনেকগুলো কোম্পানি, প্রায় 110টা কোম্পানি যদি আমি ভুল না করে থাকি, লেনদেন হচ্ছিল না। অর্থাৎ শুধুমাত্র সেলাররাই বসেছিল, কোনো বায়ার সংকটের কারণে, বায়ার না থাকার কারণে সেই কোম্পানিগুলো লেনদেন হচ্ছিল না। এই অবস্থায় কিন্তু যারা ওইসব কোম্পানিতে বিনিয়োগ করেছেন তারা অনেকটাই আটকে ছিলেন। গতকালকে আমরা দেখলাম নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তারা সিদ্ধান্তের মাধ্যমে 66টি কোম্পানিকে এই ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছে। সেই সব বিষয় নিয়ে, বর্তমান পুঁজিবাজার ও ফ্লোর প্রাইস নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। দর্শক, আমাদের সঙ্গে 3 জন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ রকিবুর রহমান, তিনি আমাদের পরিচিত মুখ, তিনি বর্তমান পরিচালক ডিএসসির এবং সাবেক সভাপতি। এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার এম মাসুম, তিনি একজন কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক, পুঁজিবাজারের বিষয়ে তার বেশ অগাধ দক্ষতা রয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব মামুনুর রশিদ, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন তিনি বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সিএসসি। আমরা তাদের কাছে আলোচনায় যাব দর্শক। তবে তার আগে হাতে থাকা একটি রিপোর্ট পুঁজিবাজার নিয়ে সহকর্মী বাবু কামরুজ্জামান একটি রিপোর্ট করেছেন এই পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর বিষয়ে, সেটি দেখে আসবো। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির নির্দেশনা অনুযায়ী এবার লকডাউনেও চালু রয়েছে শেয়ার বাজার লেনদেন। তবে সময়সীমা দুপুর 2:30টার পরিবর্তে তা করা হয়েছে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। করোনা ভাইরাস সংক্রমণ সামাল দিতে এক সপ্তাহের লকডাউন শুরুর আগের দিন ব্যাপক দরপতন হয় দেশের উভয় পুঁজিবাজারে। লকডাউনের কারণে একদিকে শেয়ার বিক্রির হিড়িক, অন্যদিকে গুজব ও আতঙ্কে গত রোববার দাম পড়ে যায় বেশিরভাগ কোম্পানির শেয়ারের। দিন শেষে এদিন প্রধান সূচক ডিএসইএক্স এর পতন হয় 181 পয়েন্ট, যা গত 1 বছরের মধ্যে ছিল সর্বোচ্চ। তবে সোমবার লকডাউনের প্রথম দিনই দেখা যায় উল্টো চিত্র, সূচক বাড়ে 88 পয়েন্ট, যা অব্যাহত ছিল মঙ্গলবারেও। এমন দ্রুত উত্থান পতনে বিনিয়োগকারীদের গুজবে কান না দেওয়ার পরামর্শ পুঁজিবাজার সংশ্লিষ্টদের। আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা সমস্যা আমি যেটা দেখি, গুজবে বিশ্বাস করে, অন্যদের থেকে শুনে, এটা কিন্তু ডেঞ্জারাস। রোববার দিন যারা সেল করেছেন তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইনভেস্টররা, রেগুলেটররা কেউ যাতে প্যানিক না করে, এই প্যানিক সিচুয়েশনটা হলে পরে কিন্তু ভীষণ একটা বাজারে আঘাত আসে। বাজারের স্বাভাবিক ছন্দ ধরে রাখতে করোনার এই সময়ে নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ক্যাপিটাল মার্কেট কন্টিনিউ স্টেবল পজিশনে রাখার জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার এন্ড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নেবেন, এটাই বিনিয়োগকারীদের প্রত্যাশা। এই শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করে আমাদের যত মূল ধনটুকু টিকিয়ে রাখতে পারি, আমাদের আপনারা সেই ব্যবস্থা করবেন। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি সচল রাখার স্বার্থেই মহামারীর এই সময়ে বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করতে হবে পুঁজিবাজারে। সারা পৃথিবীতে কোভিড এর কারণে কিছু জায়গাতে অসুবিধা হয়েছে, কিন্তু স্টক মার্কেট গুলো বয়ান্ট ছিল, বোম্বে স্টক এক্সচেঞ্জ অনেক পড়েছিল, আবার উঠে গেছে। আর এখন স্টক মার্কেটটা গড়ে তুলতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন বা মহামারীকালে পুঁজিবাজার বন্ধ নয়, বরং পৃথিবীর সব দেশের সাথে সমন্বয় করে তা আরও গতিশীল করতে হবে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে যেমনটি বলছিলাম 3 জন অতিথি রয়েছেন। আমরা শুরুতেই মোহাম্মদ রকিবুর রহমান আপনার কাছে আসতে চাই। আমরা দেখলাম যে গত 3 দিন পরে আজকে বাজারে বেশ খানিকটা পতন হয়েছে। ঢাকার বাজার সূচক কমেছে প্রায় 82 পয়েন্ট এবং বর্তমানে অবস্থান করছে 5255 পয়েন্টে। স্বাভাবিকভাবেই কালকে ফ্লোর প্রাইস উঠে দেওয়ার পরে একটি বিনিয়োগকারীদের মধ্যে এক প্রকার গুজব ছড়িয়ে যায় আজকে বাজারে পতন হবে, সেটি দেখা গেল সত্যি। কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টিকে? আমি প্রথমে দু একটা কথা বলেই এখানে চলে আসব, কারণ একটু কথা বলতে হবে। আপনি জানেন যে মার্চ মাসে যখন ক্রমাগত দরপতন হচ্ছিল, কন্টিনিউয়াস দরপতন, মানে কোনো সীমারেখা ছিল না, কেবল পড়তেছিল, আপনার মনে আছে? তখন মাননীয় প্রধানমন্ত্রী এই ফ্লোর প্রাইসটা নির্ধারণ করে দিয়েছে, আপনি একটু খেয়াল করবেন। তখন আমি রকিবুর রহমান বলেছিলাম, সাবাস মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অন্যান্য দেশে কিন্তু
হাজার লক্ষ কোটি টাকা তারা মোবিলাইজ করেছে, বাট মাননীয় প্রধানমন্ত্রী এক সিদ্ধান্ত পুঁজিবাজারকে তখন রক্ষা করেছে এই ফ্লোর প্রাইসটা। কিন্তু ফ্লোর প্রাইসটা পৃথিবীর সেই সময়ের জন্য অত্যন্ত সঠিক সিদ্ধান্ত ছিল। আসেন এই জানুয়ারি মাসে সবচেয়ে ভালো লেনদেন হয়েছে আপনি দেখেন এই জানুয়ারিতে, এবং ফ্লোর প্রাইস মৌলিক শেয়ারগুলো সব ফ্লোর প্রাইস ছেড়ে আপনার বেড়ে গিয়েছে। ফান্ডামেন্টাল শেয়ার, মৌলিক শেয়ার, ফান্ডামেন্টাল শেয়ার, গুড শেয়ার, সেগুলি কিন্তু বেড়ে গিয়েছে। এবং দেখেন আর যেগুলি ফ্লোর প্রাইসে আছে সেগুলি ঠিক ফ্লোর প্রাইসে পড়ে আছে। তারপর আপনি দেখেন এবার কি করলো বাংলাদেশ সরকার এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঘোষণা দিয়ে দিল, কত গুজব যে লকডাউনে বন্ধ হয়ে যাবে, আগের মতো বন্ধ হয়ে যাবে, কত কিছু হবে, কিন্তু সেটাকে ভুল প্রমাণিত করে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বলা হলো যে ব্যাংক ব্যবস্থা খোলা থাকলে পুঁজিবাজার খোলা থাকবে, একটা মেসেজ, স্ট্রং মেসেজ দিয়ে দিচ্ছে, এবং সেটা কার্যকরী হয়েছে। গুজব থেকে সবাই বেরিয়ে আসছে যে না, ব্যাংক ব্যবস্থা যেহেতু সেটেলমেন্ট করতে হয় এই জন্য ব্যাংক ব্যবস্থা চালু থাকলে পুঁজিবাজার চালু থাকবে। আপনি দেখেন আমাদের 4.5 ঘন্টা লেনদেন হইতো, তার আগে আমাদের প্রি একটা ওপেনিং হইতো, সেটা বন্ধ করে প্রি ওপেনিং বন্ধ করে দিয়ে অনলি 2 ঘন্টার লেনদেন, কারণ 10টা থেকে 12টা, 12:30 পর্যন্ত ব্যাংক খোলা, আমাকে সেটেলমেন্ট করতে হবে। সেই 12টার মাত্র 2 ঘন্টা লেনদেন আমরা 600 কোটির কাছাকাছি করেছি, এবং মৌলিক শেয়ারগুলি সব স্টেবল। আসেন যদি আজকে যে শেয়ারগুলি আমি মনে করি আজকের এই যে ইয়েটা আপনার আজকের যে পতন, এটি কি স্বাভাবিক কারেকশন মনে করছেন 3 দিন টানা উত্থানের পরে, নাকি ফ্লোর প্রাইসের জন্য হচ্ছে? যে আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আজকের যে ফ্লোর প্রাইস কতগুলো তুলে দিয়েছে আমাদেরকে বুঝতে হবে। ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কারণে যেটা হবে আপনাকে বুঝতে হবে, এই শেয়ারগুলি জানুয়ারি তো সবচেয়ে বেস্ট পারফরমেন্সের সময় এই শেয়ারগুলির দাম বাড়ে। ইভেন গত 3 দিনেও যখন আমরা 600 কোটি টাকার কাছাকাছি আমরা 2 ঘন্টায় ট্রেড করছিলাম, তখন ওইগুলি উঠতে পারেনি। তাহলে কারণটা কি? আসলে মার্কেট ফোর্সেস ডিটারমাইন দ্য শেয়ার অফ দ্য প্রাইস। মার্কেট ফোর্সেস শেয়ার ডিটারমাইন করে, মার্কেট ফোর্সেস আমরা মানে পৃথিবীর সব দেশ মার্কেট ফোর্সেস। অথবা আমি মনে করি কোন কোম্পানি যদি মৌলিক শেয়ার হয়ে থাকে, ভালো শেয়ার হয়ে থাকে, তাহলে সে তার ফান্ডামেন্টাল গুণেই সে উঠবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রকিবুর রহমান আপনাকে। ব্যারিস্টার এম এ মাসুম, আপনি গতকালকেও এই বিষয়টি পর্যবেক্ষণ দিয়েছেন, আপনার কাছে জানতে চাইবো যে এই যে ফ্লোর প্রাইস উঠিয়ে দেয়, এবং আমরা দেখলাম ধাপে ধাপে 373টি কোম্পানির মধ্যে কালকে উঠিয়ে দেওয়া হয়েছে 66টি কোম্পানির, পরবর্তী ধাপগুলো কি হবে এই বিষয়ে একটা ব্যাখ্যা যদি আপনি আপনার পক্ষ থেকে দেন। ধন্যবাদ আপনাকে। এবং রাকিব ভাই খুব ইলাবোরেটলি বলেছেন। তো এখন এখানে যদি আপনি দেখেন আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এর 20A অনুযায়ী কমিশন যেটা করেছে যে স্পেসিফিকলি যে ফ্লোর প্রাইসটা ছিল সেই ফ্লোর প্রাইসটা এক্সেম্পট করে দিয়েছে। এটা হলো ফার্স্ট স্টেপে 66 কোম্পানি, এন্ড নেক্সট হয়তোবা এটা প্রাইসটা ধরা হয়েছে 50 পর্যন্ত যাদের, তাদের এর পরেই এখন যেটা অর্থাৎ যেগুলোর দাম কম সেগুলোকে আগে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হলো প্রাইস 50 পর্যন্ত যেটা, এবং 50 পরে যেটা হবে সেটা নেক্সট স্টেপে আসবে। এখন এখানে ইস্যু যেটা আসছে, এই ফ্লোর প্রাইসটা দেওয়া হয়েছিল আপনি যদি মনে করেন লাস্ট ইয়ারের 19 মার্চ প্রবাবলি, যখন প্রাইসগুলি আমাদের এই কোভিড এর কারণে ক্যাপিটাল মার্কেট মোটামুটি বলা যায় যে একটা অস্থিতিশীল অবস্থা দাঁড়িয়েছিল, তখন এই ফ্লোর প্রাইসটা দেওয়া হয়েছিল। কিন্তু ইন দি মিন টাইম আমাদের যে কমিশনের ডাইনামিক লিডারশিপ, আমরা কিন্তু দেখেছি প্রায় 2000 কোটি টাকার মতো ট্রেড হয়েছে। বাট এখন যেটা হয়েছে যে আমাদের যে টাইমটা কমিয়ে দিয়ে 2 আওয়ার্সের মধ্যে করা, এখন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এখানে দুটো পয়েন্টই আপনি কিন্তু কথা বলতে পারেন। একটা যেটা হলো পুরো পৃথিবী যুগে কোথাও কিন্তু এই ফ্লোর প্রাইসের আপনার প্র্যাকটিস নেই, এবং সেটা এইটা করাই হয়েছিল বিকজ আমাদের মার্কেটে আপনার ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যাটা অনেক পরিমাণ বেশি দেন দি ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এবং যার কারণে দেখা যায় যে আপনার ওই গুজব বা বিভিন্ন ইয়েতে তারা প্যানিক হয়ে এই সেলে চলে যায়, বা অনেকে দেখা যায় যে মার্জিন ব্যবহার করে, বা অনেকেই দেখা যায় যে তার নেসেসিটি যেই টাকাটা দরকার সেটাও হয়তো বা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে, এবং সেই সব কারণেই এই একটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা শিল্ড হিসাবে এই ফ্লোর প্রাইসটা ব্যবহার করা হয়েছে। বাট এখন যেটা কতদিন আপনি কন্টিনিউ করবেন এই ফ্লোর প্রাইস, এটা তো লাইফ লং চলতে পারে, এবং সেই জন্যই কমিশন যেটা ডিসাইড করেছে যে এখন গ্রাজুয়ালি 1 by 1 এটাকে মূল ধারাতে আসতে হবে। যদি মূল ধারাতে না আসে তাহলে আমাদের যে
ওয়ার্ল্ডের যে আমাদের র্যাঙ্কিং যে ক্যাপিটাল মার্কেটে, সেই অবস্থা কিন্তু আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারবো না। এবং সেইটাই ওয়ান অফ দি মেইন রিজন যার কারণে আমরা কিন্তু সেখান থেকে সরে আসছি। কারণ এখন কিন্তু আপনি শুধু যে বাংলাদেশ পৃথিবী থেকে কিন্তু আলাদা না, বাংলাদেশ পার্ট অফ পৃথিবী। তাহলে অল ক্যাপিটাল মার্কেট আপনি সব এখানেই দেখেন, যদি আপনি ডাও জোন্স দেখেন, আজকেও কিন্তু ডাও জোন্সের দাম বেড়েছে। আপনি যদি সাংহাই বা শ্যানজেন দেখেন, আজকেও কিন্তু সেখানে প্রাইস আপ হয়েছে। কিন্তু শুধু বাংলাদেশে আমাদের যদি এই প্যানিক বা আমরা যদি এখনো যদি ম্যাচিউরড ইনভেস্টর না হতে পারি, তাহলে কিন্তু সেটা আসলেই দুঃখজনক। কারণ কমিশন আপনি দেখেছেন যে ওয়ান আফটার অ্যানাদার আপনার কিন্তু স্টেপ নিচ্ছে। ইভেন আপনি বন্ড মার্কেট যেটা ছিল না আমাদের, সেটাও কিন্তু অলরেডি সেটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং ভেরি সুন আপনার কিন্তু সেটা ট্রেড শুরু হবে। তাহলে আমরা যে ইকুইটি বেস ছিলাম, এখন কিন্তু শুধু ইকুইটি বেস না, এখন আমরা কিন্তু আদার ধরেন বন্ড এবং ডেরিভেটিভ সেই দিকে কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট যাচ্ছে। কিন্তু এখন ওভারঅল আপনি যদি ধরেন মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট, এটা তো আলাদা আপনি করতে পারবেন না, দুটোই কিন্তু। এবং সেইটা ওয়ান অফ দি রিজন আপনি দেখেন আপনার মানি মার্কেটে কিন্তু আমাদের হিউজ ক্যাশ ফ্লো এখন আছে, অ্যারাউন্ড কিন্তু 2 লাখ কোটি টাকা। সেই টাকারও একটা কিন্তু আপনি পোর্শন এক্সপেক্ট করা যায় যে ক্যাপিটাল মার্কেটের দিকে আসবে, যেহেতু আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ অনেক কমে গিয়েছে। আপনি জানেন যে 8% মতো, কিন্তু আমাদের যদি নেট টু জিডিপি ক্যাপিটাল মার্কেটে সেটা কিন্তু অ্যারাউন্ড 16% বা বিলো দ্যান দ্যাট। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে উত্তোলন করতে হবে এবং সেই জন্যই কিন্তু এই ধরনের ডিসিশনগুলি নেওয়া হচ্ছে। যদিও দিজ আর ভেরি চ্যালেঞ্জিং ডিসিশন, এটা নেগেটিভ এবং পজিটিভ দুই দিকেই আপনি আলোচনা করতে এখন মনে হয় ইনিশিয়ালি মনে হচ্ছে নেগেটিভ, বাট এটা আপনি যেটা বলতে চাচ্ছেন দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব বাজারে পড়বে। অসংখ্য ধন্যবাদ জনাব ব্যারিস্টার এম এ মাসুম, আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। জনাব মামুনুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক সিএসি, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা দেখলাম যেমনটি ব্যারিস্টার মাসুম বললেন যে প্রথম গ্রিন বন্ড হিসেবে চালু অনুমোদন দেওয়া হয়েছে এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগের কথা যে দুজন বক্তাই বললেন। জনাব মামুন, আপনি কি মনে করেন এখন যারা বিনিয়োগ করবেন তারা তো নিশ্চয়ই প্যান্ডেমিক আস্তে আস্তে ভালো হবে, পরিস্থিতি ভালো হবে, লকডাউন উঠে যাবে, এইরকম সম্ভাবনা চিন্তা করেই ভবিষ্যতের কথা চিন্তা করে বিনিয়োগ করছে? আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে যারা আমাদের যে শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করে তাদের বিনিয়োগটা হওয়া উচিত আসলে আমাদের একটা যেটা দেখি রিটেল বিনিয়োগকারী যারা আছেন আমাদের মার্কেটে কাজ করছেন, তারা আসলে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য বিনিয়োগের চিন্তা ভাবনা থেকে আসলে তারা মার্কেটে আসে। যে শেয়ার মার্কেটে যে বিনিয়োগ সেটা কিন্তু লং টার্ম বিনিয়োগ চিন্তা ভাবনা নিয়ে বিনিয়োগে আসতে হবে। এবং আমাদের এখানে বেশিরভাগ বিনিয়োগকারী আপনি আমাদের অনেক সুদীজনের মন্তব্য আগে শুনেছেন, সেখানে দেখা যাচ্ছে কি আমাদের লোকজন হঠাৎ করে কোনো ধরনের কোনো একটা গুজব, কোনো ধরনের কোনো একটা কথা শুনেই প্যানিক হয়ে যায় এবং প্যানিক হয়ে দেখা যায় কি দ্রুত একটা সেলের দিকে চলে যায়। এটাতেই হঠাৎ করে দেখা যায় মার্কেটটা টোটাল মানে আনস্টেবল হয়ে পড়ে। আসলে দেখেন আপনি গত 2-3 দিন 4 দিনের মধ্যে যদি মার্কেটটা আপনি পর্যবেক্ষণ করেন, দেখবেন একদিন পড়ে যাচ্ছে, আমাদের হঠাৎ করে তারপর দিন আবার উঠে যাচ্ছে। তাহলে যেই দিন আমার যে সমস্ত বিনিয়োগকারী ভাইয়েরা বা যে সমস্ত বিনিয়োগকারীরা যারা আমাদের যে মার্কেটে যে ধরনের বিহেভ করেছে মানে সেলে চলে গেছে, তারা যদি আসলে সেলে না যেত তাদের তেমন কোনো ক্ষতি হতো না, বরং মার্কেটের একটা স্টেবিলিটি থাকতো। তাই আমরা যেটা মনে করি যে আমাদের যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে বুঝে শুনে এবং একটা লং টার্ম মানে আমি আজকে কিনে আজকে বিক্রি করে তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাব, লাখপতি হয়ে যাব, এই চিন্তা থেকে না করে আমরা একটা সুস্থ সুন্দর একটা ক্যাপিটাল মার্কেটে আমরা একটা পুঁজি বাজারে আমরা আছি, আমাদের অবস্থানটা আমাদের রাখতে হবে এবং আমাদেরকে একটা লং টার্ম বিনিয়োগের যে বন্ড গুলো আসতেছে বিভিন্ন বন্ডে ইতিমধ্যে আপনি জানেন যে অনেকগুলো ব্যাংকে পারপিচুয়াল বন্ড আপনার অনুমোদন দেওয়া হয়েছে, যেগুলো আমাদের এখানে লিস্টিং হবে। তারপর হচ্ছে যে ব্লু বন্ড হচ্ছে, সুকুক হয়েছে, এগুলো সবগুলো যখন আসবে তখন কি হবে, এইগুলোকে কিন্তু লং টার্ম বিনিয়োগের জন্য চিন্তা ভাবনা নিয়ে আমাদের কাজ করবে। যখন আমরা লং টার্ম বিনিয়োগের চিন্তা ভাবনা নিয়ে আসবো, মার্কেটের যে বিহেভিয়ার যেটা সেই বিহেভিয়ারটা আমার মনে হয় একটু চেঞ্জ হবে। আপনারা কি সিএসির পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম, এই ধরনের বিষয়গুলো বিনিয়োগকারীদের সচেতন করতে বা বোঝাতে কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা নেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের? আমাদের অ্যাকচুয়ালি আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, আমাদের এই যে ট্রেনিং এন্ড ডিপার্টমেন্ট আমাদের আছে। আমরা প্রায় সময় আমরা বিভিন্ন ধরনের আমাদের ট্র্যাক হোল্ডার যারা আছে, তারা আমাদের যারা বিনিয়োগকারী আছে তারা
আমাদের যারা মানে সম্ভাব্য বিনিয়োগকারী আছে তাদের জন্য প্রশিক্ষণমূলক আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। পদক্ষেপ নিয়েছেন, এটা আমরা অসংখ্য যেহেতু গত 1 বছর আমরা কোভিড এর কারণে আমরা আসলে ওপেন পরিকল্পনা মাফিক কাজ করতে পারেননি। জি আমরা জনাব মামুনুর রশিদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এই প্রশ্নটি নিয়ে মোহাম্মদ রকিবুর রহমান আপনার কাছে একটু ফিরতে চাই। ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কি বিনিয়োগকারীদের সচেতন করতে আপনারা কোন রকমের কাজ করছেন কিনা? ঢাকা স্টক এক্সচেঞ্জে রিসার্চ টিম আছে, রিসার্চ সেল আছে, এবং আমরা এখন কোভিড এর কারণে যেহেতু আর এইভাবে ওপেন করা যাচ্ছে না, ওপেন কোনো বিনিয়োগকারী প্রশিক্ষণ বা বিনিয়োগকারী থেকে সুশিক্ষিত করার জন্য কাজটা করা যাচ্ছে না, সেজন্য এই মুহূর্তে আমরা এটা স্টক এক্সচেঞ্জ বা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা এটা চালিয়ে যাচ্ছি। আমি দুইটা কথা বলতে চাই যদি সুযোগ দেন। আমি যে কথাটা বলতে চাই খুব একবারে স্পষ্ট এবং ক্লিয়ার একবারে বলতে চাই আপনাকে। প্রথম কথা হলো, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যুগান্তকারী সিদ্ধান্ত পুঁজিবাজারের মোড় ঘুরিয়েছে এবং ঘুরাচ্ছে। যেমন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মার্জিনের ক্ষেত্রে একটি সিদ্ধান্ত দিয়েছে অত্যন্ত যুগান্তকারী। সেটা কি দিয়েছেন? যে ৭,০০০ ইন্ডেক্স পর্যন্ত 80% মার্জিন চালু থাকবে। আগে সবসময় একটা ভয় থাকতো যে শেয়ারের দাম বাড়লে মার্জিন কমে দেওয়া হতো, তাতে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতো। অতএব এখন থেকে বিনিয়োগকারী ক্লিয়ার, ৭,০০০ ইন্ডেক্স পর্যন্ত কোনো হাত দেওয়া হবে না, এটা একবার ক্লিন। দ্বিতীয় কথা হলো, আমি বিনিয়োগের কথা বলবো, আমি সুশিক্ষিত স্মার্ট বিনিয়োগকারী নিয়ে এখন কথা বলবো। আমি ওই সকল বিনিয়োগকারী নিয়ে আমি কথা বলবো না যারা আজকে, ওই যে আমার ভাই বলেছেন এমডি সাহেব, যে ওনারা আজকে বিনিয়োগ করবেন কালকে কোটিপতি হবেন, ওনারা টেমপ্লেট হয়ে বিনিয়োগ করেন, ওনারা প্রভাবিত হয়ে বিনিয়োগ করেন, ওনারা নিজেরা কোনো অ্যানালাইসিস করেন না, এবং ওনার কোনো বিনিয়োগে কোনো কন্টিনিউশন নাই। আমি ওনাদের নিয়ে কোনো কথা বলতে চাই না। যারা ডে ট্রেডিং করে, ডে ট্রেডিং আমি পছন্দ করি না। আমি বিনিয়োগ, এটা হলো বিনিয়োগের জায়গা। অর্থাৎ রকিবুর রহমান, আপনারও পরামর্শ মনে হয় দীর্ঘমেয়াদে চিন্তা থেকে ভালো মানের কোম্পানিতে বিনিয়োগ করা, যাতে করে যারা বিনিয়োগ করবে তাদের পুঁজিও কোনো রকমের ক্ষতি না হয় এবং দীর্ঘমেয়াদে সেই বিনিয়োগটি পুঁজিবাজারের জন্য নিশ্চয়ই ইতিবাচক। জনাব রকিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সময় স্বল্পতার কারণে আপনি বাকি সময়টা আমাদের সঙ্গে থাকতে পারবেন না বলে আমরা জানতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। দর্শক, আমরা এর পরবর্তীতে আমাদের আরও দুজন অতিথিকে নিয়ে আমরা যুক্ত হব। দর্শক, এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, বিরতি থেকে এসে পুঁজিবাজারের সাম্প্রতিক আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, পুঁজিবাজার ও সাম্প্রতিক ফ্লোর প্রাইস প্রসঙ্গ নিয়ে। বিরতিতে যাবার আগে যেমনটি কথা হচ্ছিল, মোহাম্মদ রকিবুর রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরামর্শ দিয়ে গেলেন বিনিয়োগকারীদের জন্য। জনাব মামুনুর রশিদ, আপনার কাছে একটু ফিরতে চাই। যে বিষয়টি বারবারই ঘুরে ফিরে আসে যে সাম্প্রতিক সময়ে বিএসইসির বেশ কিছু পদক্ষেপে বাজার ইতিবাচক হয়েছে, যেমন সত্য, অন্যদিকে বেশ কিছু আইপিও বাজারে এসছে, যেগুলোর কারণে তারল্য সংকটের একটি কথা বারবার উঠে আসছে। আমরা সাম্প্রতিক এই গত দুদিনের মধ্যেও দেখলাম নতুন আরেকটি আইপিও বাজারে, অ্যাগ্রো কোম্পানির একটি আইপিও বাজারে আসলো। তো সব মিলিয়ে আইপিওর চাপে রয়েছে কিনা বাজার? এই যে হুটহাট করে বাজানোর সময় দেখি আমরা পতন হয়, দর পতন, তাকে তারল্যের কোনো সংকট রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে তারল্যের কোনো সংকট আমি এ পর্যন্ত কোনো অনুভূত করি নাই, অনুভব হয় নাই আমার। আসলে হয়েছে কি, যে আমাদের আসলে দীর্ঘদিনের যে মানে আমাদের যে বিহেভিয়ার, বিনিয়োগকারীদের দীর্ঘদিনের একটা বিহেভিয়ার আছে। বিহেভিয়ারটা হচ্ছে কি, একটা বিনিয়োগকারী চায় কি, একটা আইপিওতে যখন উনি যখন একটা শেয়ার পায়, তখন কিছু মানে তারা হচ্ছে অ্যাকচুয়ালি আইপিও ট্রেডার হচ্ছে কিছু লোক আছে, তারা কি করে, আইপিও তে শেয়ার পাওয়ার পরে যখনই ট্রেডিং হবে তখনই তারা বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে আবার নতুন একটা আইপিও এর জন্য তারা হয়তো চেষ্টা করে। এই ধরনের একটা তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে। আইপিও গ্রুপ, আপনি যে আইপিও গ্রুপ, এই আইপিও গ্রুপটা আসলে এটা কিন্তু মার্কেটের জন্য সবসময় যে ভালো রোল প্লে করে ওরকম কিছু না। এখন কিন্তু আপনি জেনে খুব ভালো খুশি হবেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নতুন একটা নিয়ম করেছে। সেই নিয়মটা হচ্ছে যে এখন থেকে আইপিওটা হবে সম্পূর্ণরূপে প্রোরাটা বেসিস। যারা অ্যাপ্লাই করে তারা সবাই কিন্তু এখন আইপিও তে তারা শেয়ার হবে, এবং তাদের একটা তার সেকেন্ডারি মার্কেটে অবশ্যই বিনিয়োগ থাকতে হবে। হ্যাঁ, বিনিয়োগ থাকবে। সেকেন্ডারি মার্কেটে মিনিমাম তার 20,000 টাকার সমপরিমাণ তার একটা বিনিয়োগ থাকতে হবে। এতে করে দেখা যায় কি, যারা কনসিস্টেন্ট বিনিয়োগকারী, তারা কনসিস্টেন্ট বিনিয়োগকারীরা কিন্তু মার্কেটে থাকবে। বাকিরা যারা আইপিও ব্যবসায়ী ছিল তারা কিন্তু আস্তে আস্তে মার্কেট থেকে তাদের এক্সিস্টেন্স আস্তে আস্তে সরে যাবে। এতে করে কি হবে, এতে করে যে মার্কেটের যে একটা মানে ব্যালেন্স যেটা আছে, সেই ব্যালেন্সটা কিন্তু প্রতিষ্ঠিত হবে। আর হচ্ছে মার্কেটে আপনি জানেন যে 2,000 কোটি টাকা ট্রানজাকশন হয়েছে, 1,200, 1,500, 2,600 কোটি টাকা। এখন 2 ঘন্টায় কিন্তু
500-600 কোটি টাকা কিন্তু ট্রানজাকশন হচ্ছে। তার মানে কি আসলে আমাদের যে পুঁজি, আমাদের যে বিনিয়োগ বাজারে যে কথাটা আপনি বলেছেন যে মানে আমাদের যে কি বলে ওটা কি বলে ফান্ডের যে অভাব, সেটা কিন্তু না, আসলে সেটা না, আসলে হচ্ছে আমাদের অ্যাটিটিউডটার সমস্যা আমরা ফিল করতেছি। অ্যাটিটিউডটা যদি আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, বিনিয়োগকারীদেরকে আরো একটু শিক্ষিত করতে হবে। শিক্ষিত কি সেটা হচ্ছে কি আমরা কোনো গুজবে কান না দিয়ে কোনো হঠাৎ করে কোনো কিছুতে করে, যেমন ফ্লোর প্রাইস চেঞ্জ হলো, ফ্লোর প্রাইস চেঞ্জ হলো, এটা কিন্তু একটা পজিটিভ জিনিস করা হয়েছে, পজিটিভ বিষয় আনা হয়েছে। সেখানে কিন্তু আমাদের কিছু বিনিয়োগকারী তারা বলে মনে করছে যে ফ্লোর প্রাইস হয়ে গেলে কিন্তু এটা অনেক নিচে চলে যাবে বা এই ধরনের হবে, হঠাৎ করে আজকে একটা প্যানিক হয়ে আপনি দেখেন আজকে মার্কেটে একটা রিঅ্যাকশন হয়েছে। আবার দেখবেন ইনশাআল্লাহ কালকে এটা যখন তারা বুঝতে পারবে তখন তারা আবার ব্যাক করে আসবে। এতে কিন্তু এই যে মার্কেটের যে একটা স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, সেজন্য আমি আপনার মাধ্যমে আজকের এই টক শোর মাধ্যমে আমি এই কথাই বিনিয়োগকারীদেরকে বলবো, সেটা হচ্ছে আপনারা কোনো কিছুতে প্যানিক হবেন না। শেয়ার বাজার হচ্ছে একটা বিনিয়োগ, এটা কিন্তু কোনো ট্রেডিং না। এটা এই জিনিসটা প্রথমে আপনাকে বুঝতে হবে, শেয়ার বাজার কোনো ট্রেডিং না, শেয়ার বাজার হচ্ছে একটা বিনিয়োগ। আপনি বিনিয়োগ কি করবেন, আপনি একটা ফান্ডামেন্টাল শেয়ার থেকে বিনিয়োগ করবেন, বছরের শেষে আপনি একটা ডিভিডেন্ড প্রত্যাশা করবেন, সেই ডিভিডেন্ডটা যেন আপনার টাকাটা যদি আপনি কোনো কারণে ব্যাংকিং এ ইনভেস্ট করতেন বা কোনো একটা সঞ্চয়পত্রে ইনভেস্ট করতেন বা অন্য কোনো মিডিয়াতে যদি আপনি ইনভেস্ট করতেন, সেখানে যে রিটার্ন পেতেন সেটার চেয়ে যেন পুঁজিবাজারে আপনি রিটার্নটা যেন সুনিশ্চিত হয় এবং আরো একটু ভালো বেটার রেজাল্ট, সেটা আপনার লক্ষ্য থাকবে। সেটা আপনি এখন সকালবেলা শেয়ার কিনে বিকালবেলা বিক্রি করে সাথে সাথে আপনি কোটিপতি লাখপতি হয়ে যেতে যাচ্ছেন, এই মানসিকতাটা আমাদের সবার মধ্যে যে আছে এটা ঝেড়ে ফেলে দিয়ে আসলে পুঁজিবাজারে যে পুঁজির বিনিয়োগ যেটা, সেই বিনিয়োগের জন্য আমাদেরকে আসলে এগিয়ে আসতে হবে। এবং আমরা যদি সেই বিষয়টা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তখনই দেখবেন যে আমাদের পুঁজিবাজারের স্থিতিশীলতাটা প্রতিষ্ঠিত হবে। এবং বর্তমান সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বর্তমান যে কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে আপনি দেখছেন বিভিন্ন ধরনের পদক্ষেপ দিয়ে পুঁজিবাজারকে কিভাবে স্থিতিশীল করা যায়, কিভাবে একটা রেগুলেটেড পুঁজিবাজার করা যায়, কিভাবে একটা স্বচ্ছ পুঁজিবাজার করা যায়, সেই ব্যাপারে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া যায়। জনাব মামুনুর রশিদ, আপনার এই বিষয়ে আমরা আরো জানতে চাই। তবে আপনি যে বিষয়ে বললেন যে গুজবের কথা, এটি আসলে আমরা বিভিন্ন রিপোর্টের কাজে গিয়েও দেখি, মোবাইলে SMS পাঠিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে তারা আসলে গুজব ছড়িয়ে দিচ্ছে এবং বলা হচ্ছে যে এই কোম্পানিটি আগামী 5 দিন পরে এত দাম বেড়ে যাবে। এরকম আমাদের সঙ্গে তো আইনজীবীও রয়েছেন, ব্যারিস্টার এম এ মাসুম, আপনার কাছে একটু আসতে চাই। আপনি তো বিএসইসির সাথেও কাজ করেছেন দীর্ঘদিন ধরে, এখনো করছেন। আপনি কি বলবেন যে এই ধরনের যারা গুজব রটায় তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আইনে রয়েছে এবং তার প্রয়োগটা আমরা আসলে দেখি না কেন? আমি একটু মামুন ভাইয়ের সাথে একটু অ্যাড করে আসি, ওই যে লিকুইডিটির যে আপনি ম্যাটারটা ধরেছিলেন, লিকুইডিটির আসলে যদি আপনি দেখেন আমাদের আইনগত একটা বাধ্যবাধকতা আছে ইনস্টিটিউশনগুলির জন্য। যদি ধরেন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমাদের যেমন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর সেকশন 26 এ একটা লিমিটেশন দেওয়া আছে, যে বলা আছে যে 25% তাদের পেইড আপ এবং রিটেইনড আর্নিংস এর যে এইটা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারবে। তাহলে যদি 25% এর মতো পারে, কিন্তু আপনি অ্যাকচুয়ালি দেখবেন অন এন অ্যাভারেজ 13 to 14% তাদের ইনভেস্টমেন্ট। তাহলে এই যে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টটা, এই ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টটা একটু জোর দিয়ে এটাকে বাড়াতে হবে। আরেকটা জিনিস যেটা আপনি দেখেছেন যে 200 কোটি টাকার একটা বাংলাদেশ ব্যাংক থেকে যেই ফ্যাসিলিটাইজ করেছিল যে প্রত্যেকটি ব্যাংকে 200 কোটি করে বিনিয়োগ করতে, রেপোর মাধ্যমে, সেইটা কিন্তু প্রতিটা ব্যাংক কিন্তু সেটা নেয়নি। যদি এইখানে যদি এই ব্যাংকগুলি যদি এটা অ্যাভেল করতো, তাহলে কিন্তু একটা ভালো লিকুইডিটি সাপোর্ট হতো। কারণ কেন, আপনি ধরেন বাংলাদেশ ব্যাংক কিন্তু ব্যাংকগুলিকে হিউজ সাপোর্ট দিয়েছে, যেটা মনিটারি পলিসির মাধ্যমে আপনি দেখেছেন সিআরআর, রেপো এবং এডি রেশিও, এসএলআর কমিয়ে, যার জন্য ব্যাংকিং সেক্টরে আপনার লিকুইডিটি, যেটা কিন্তু বিফোর কোভিড কিন্তু একটা লিকুইডিটি ক্রাইসিস ছিল, বাট আফটার কোভিড এখন আর কি আপনার পর্যাপ্ত পরিমাণে অ্যারাউন্ড 2 লাখের উপরে, কিন্তু 2 লাখ কোটি টাকার উপরে লিকুইডিটি তাদের আছে, যেটা ক্যাশ ফর্মে অ্যারাউন্ড 70,000 কোটি টাকার মতো। তাহলে আমার কথা হলো যে এই যে ক্যাপিটাল মার্কেটের যে লিকুইডিটি ফ্লোটা, সেই জায়গাটায় বাংলাদেশ ব্যাংকের একটা স্ট্রং ভূমিকা নেওয়া উচিত। বাংলাদেশ ব্যাংকে শুধু মানি মার্কেট নিয়ে চিন্তা করলে হবে না, সাথে ক্যাপিটাল মার্কেট, যেটা আগে অ্যাটিটিউডটা ডিফারেন্ট ছিল, এখন সেই অ্যাটিটিউডটা গ্রাজুয়ালি তারা রিফ্লেক্ট করছে, সেই জায়গাটা স্ট্রং করা দরকার। আরেকটা যেটা হলো আপনি বলেছেন যে এই যে গুজবের কথা, কিন্তু আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা নোটিফিকেশনই আছে, কেউ যদি আপনার যদি লোগো ইউজ করে বা যদি কেউ কোনোভাবে
ম্যানিপুলেট করা, যেটা আমাদের পিএসআই তে হিট করবে, প্রাইস সেনসিটিভ ইনফরমেশন টাইপে হবে, তাহলে কিন্তু তার এগেইনস্টে মনিটরি যেটা ফাইন সেটা কিন্তু 1 লাখ টাকার মতো। এবং পরে আবার আরেকটা নোটিফিকেশন দিয়েছে লাস্ট ইয়ার, সেটাতে বলে দিয়েছে যদি কেউ এই ধরনের কার্যক্রমের সাথে ইনভলভ, যেটা কনসিডার টু বি ফ্রড ইন এ সেন্স যে ম্যানিপুলেট করে তারা প্রাইস আপ অথবা প্রাইস ডাউন করার যদি হয়, তাহলে কিন্তু তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনেও কিন্তু তাদেরকে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা যাবে। রাইট, এবং সেখানে কিন্তু অ্যারাউন্ড পানিশমেন্টেরও প্রায় 5 বছরের মতো তাদের আপনার সেন্টেন্সের কথা বলা আছে। তাহলে এখানে পানিশমেন্টের ব্যাপার আছে, বাট এখানে যেটা করতে হবে, কে গুজব ছড়াচ্ছে বা কে গুজব ছড়াচ্ছে না, এটা তো আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং সেইটা আইডেন্টিফাই করতে হলে আমাদের যে সিকিউরিটি অর্ডিন্যান্স 1969 এর সেকশন 21 এর যে ইনকোয়ারি, সেই ইনকোয়ারি কমিটি, একটা ইনকোয়ারি কমিটি এমন ভাবে একটা সার্ভেইলেন্স থাকতে হবে যে তাদের কাজ হবে এই যে ফর্মাল ইনকোয়ারি না, ইনফর্মাল, যেটা বাইরে আপনি দেখবেন যে আলাদা বডি থাকে যারা কিন্তু এটা স্ক্রুটিনি করে। তাহলে সেই স্ক্রুটিনি করার জন্য আলাদা একটা বডি রাখতে হবে যারা এই জিনিসগুলি, ধরেন আপনার ওভার দি ফোন বা অনেক জায়গায় দেখবেন যে আপনি সোশ্যালাইজেশনের মাধ্যমে তারা কিভাবে কি করবে না করবে এই ধরনের মিটিং গুলি হয়। তারপরে ধরেন আপনি যে ফেসবুক, টুইটার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ইনফরমেশন গুলি গ্রুপ ওয়াইজ করে। তো এইটা ধরার জন্য কিন্তু আলাদা একটা ইউনিট তৈরি করে অবশ্যই সেই বিষয়ে পরামর্শটি আপনি আশা করি আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা তারা আসলে এই বিষয়টি আমলে নেবেন এবং সেইভাবে গুজব নিয়ন্ত্রণেও কাজ করবেন। দর্শক, এ পর্যায়ে আরেকটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আপনারা আমাদের সাথেই থাকুন, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত বিষয়ে আলোচনা করব। আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি আরেকটি বিরতির পর। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ। আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। যে বিষয়ে আজকে আমরা আলাপ করছি পুঁজিবাজার ও ফ্লোর প্রাইস প্রসঙ্গ। বিরতিতে যাবার আগে যেমনটি আসলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা বলছিলেন আমাদের দুজন বক্তাই, এবং বাংলাদেশ ব্যাংকেও এই ক্ষেত্রে এই পুঁজিবাজারকে স্বাভাবিক ধারায় ফিরে আনতে, স্বাভাবিক রাখতে যে সহায়তা সেটি অব্যাহত রাখার কথা বলছিলেন ব্যারিস্টার মাসুম। আপনার কাছে একটু ফিরতে চাই জনাব মাসুম। আপনি যেমনটি বলছিলেন যে ব্যাংকগুলো পারবে, অবশ্যই ব্যাংকগুলো 200 কোটি টাকা করে বিনিয়োগ করার কথা সরকার বলেছিল, বাট অনেক ব্যাংকই করেনি। সেই ক্ষেত্রে আসলে যদি না করে থাকে, সেই ক্ষেত্রে সরকারের কথা অমান্য করা হলো, এতে করে কি কোনো রকমের তাদের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়ার কোনো উপায় রয়েছে? কিন্তু সেভাবে না, এখানে আমাদেরকে প্রতিটা স্টেক হোল্ডারকেই ভূমিকা রাখতে হবে। যেমন ধরেন আপনি বাংলাদেশ ব্যাংক যেরকম, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এখন বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি বডি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রেগুলেটরি বডি। এই বাংলাদেশ ব্যাংক শুধু মানি মার্কেটকে প্রায়োরিটি শুধু না দিয়ে আমার মনে হয় টোটাল ইকোনমিটাকে একসাথে দেখতে হবে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলি থাকে না। কারণ আপনার যখন মানি মার্কেটে ফ্লো আছে, লিকুইডিটি কোনো শর্টেজ নেই, তাহলে ক্যাপিটাল মার্কেটে এই ফ্লোটা আসবে না কেন? এটাই তো আসাটাই স্বাভাবিক। এবং সেই জন্যই কিন্তু কিছুক্ষণ আগে মামুন ভাই যেমন বললো যে আমাদের বন্ড মার্কেট ডেভেলপ হচ্ছে, যেখানে সুকুক আসতেছে, গ্রিন বন্ড আসতেছে, পারপেচুয়াল বন্ড আসতেছে, তা অল্টারনেটিভ যে ইনভেস্টমেন্টের জায়গা ক্রিয়েট হচ্ছে। এখানে যেটা হলো ব্যাংকগুলিকে যেটা হলো ইমপ্লয়েড একটা, এই যে তাদেরকে ছাড় দেওয়া আছে, আপনার সিএরআর, রেপো, তারপর আপনার এডি রেশিও, সেই জায়গাটা যেমন বাংলাদেশ ব্যাংক ছাড় দিয়েছে, তাদেরকে এক্সেপ্ট করেছে। তো এই দিকটাতে এই যে 200 কোটি টাকা তাদেরকে অ্যাভেল করার কথা এবং সেটা ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করার কথা, সেই জায়গাটাকে একটু জোর দিতে হবে, এটা টাইম মনিটর করতে হবে। এবং আরেকটা জিনিস করতে হবে, বাংলাদেশ ব্যাংকে কখনোই ভুললে চলবে না, যে কোনো সিদ্ধান্ত তারা নেওয়ার আগে অবশ্যই যেই ব্যাংকগুলি লিস্টেড সেটা ক্যাপিটাল মার্কেট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে আলোচনা করে নিতে হবে। আপনি অলরেডি দেখেছেন যে ডিভিডেন্ডের ব্যাপারে একটা তারা নোটিফিকেশন দিয়েছিল, এর আগে পিপলস লিজিং এর ব্যাপারে একটা নোটিফিকেশন দিয়েছিল। তো সেটা কিন্তু আপনি দেখেছেন গ্রেটলি, একেবারে ভেরি গ্রেভ ওয়েতে যারা ইনভেস্টর তারা কিন্তু সাফার করেছে। তো সেই জন্য আমি বলবো বাংলাদেশ ব্যাংক যে কোনো সিদ্ধান্ত নিবে সেটা ক্যাপিটাল মার্কেটকে কনসিডার করে, এবং সেটা যেন অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে আলাপ করে, অবশ্যই যাতে করে পুঁজিবাজারের উপর নেতিবাচক প্রভাব না পড়ে। অবশ্যই জনাব এম এ মাসুম, আপনি
পর্যাপ্ত যথার্থ কথাই বলেছেন। আমরা শেষবারের মতো জনাব মামুনুর রশিদ আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা জানি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীও আসলে সারা বিশ্বব্যাপী আমরা দেখি পুঁজিবাজারের কল্যাণে অনেক বড় ধরনের ভূমিকা রাখে, বিশেষ করে যেই সময় এমন ক্রাইসিস দেখা যায়। আমাদের দেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কেন আসলে এগিয়ে আসে না বিপদের সময়? না, আমাদের দেশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কেন এগিয়ে আসে না, এটা কিন্তু সর্বৈব একেবারে সত্য না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এগিয়ে আসছে। যেমন ধরেন, আপনি দেখেছেন বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে আমাদের ব্যাংকগুলা, ইন্স্যুরেন্স কোম্পানিগুলা, অন্যান্য ফাইন্যান্স কোম্পানিগুলা কিন্তু বিভিন্ন সময় বিনিয়োগ করেছে। আমি যখন ব্যাংকে ছিলাম তখন আমার ব্যাংক এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিভিন্ন সময় আহ্বান জানিয়েছে, সেই ব্যাংক আহ্বানের সময় কিন্তু আমাদের ব্যাংক অনেক টাকা আমরা ইনভেস্ট করেছিলাম। কিন্তু যেমনটি ব্যারিস্টার মাসুম বললেন 200 কোটি টাকা করে সব ব্যাংক ইনভেস্ট করেনি। না, 200 কোটি টাকার জন্য ইনভেস্ট করেনি, অনেক ব্যাংক করেনি। অনেক ব্যাংক করেনি হচ্ছে সেখানে কিছু টেকনিক্যাল বিষয় ছিল, যেটা আমরা ডিএসসি তে একটা ওই যে ব্যাংকের সব এমডিদেরকে ওখানে আহ্বান করা হয়েছিল, একটা মিটিং হয়েছিল এই ব্যাপারে, ইনভেস্টমেন্টের ব্যাপারে। এরপরে বিসেক থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সবগুলো ব্যাংকের সাথে আলোচনা করা হয়েছে এবং একটা মনিটরিং সেল করা হয়েছে যেন প্রত্যেক ব্যাংকগুলো যে বিনিয়োগ করতেছে সেটাকে আপনার খতিয়ে দেখার জন্য এবং এটার যে আপনার অগ্রগতিটা পর্যবেক্ষণ করার জন্য। এবং ব্যাংকগুলোকে কিন্তু বারবার করে আমাদের যে বিভিন্ন রেগুলেটর থেকে, বিশেষ করে অসংখ্য ধন্যবাদ দিতে হচ্ছে এই মুহূর্তে জনাব মামুনুর রশিদ আপনাকে। আমরা আশা করি আপনাদের দুজনকেই আমরা বীজ সংলাপের পরের কোনো পর্ব অতিথি করে পাবো। আজ সময় স্বল্পতার কারণে আপনাদের সব কথা হয়তো শোনা হলো না। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করবেন অবশ্যই সাবধানতার সাথে দীর্ঘমেয়াদী চিন্তা করে করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।